কয়েক হাত ট্রান্সফার করে আপনার পর্যন্ত আসা, এটা কিন্তু একেবারে চারটিখানি কথা না। ইচ্ছে আর মন মানসিকতা না থাকলেও কিন্তু এটা একেবারেই সম্ভব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। কি হয়েছে, কি জন্য এই কথা বলছি। প্রতিদিনের মতন রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি যেদিনই গরুর মাংস রান্না করি বা যে কোনো টাইপের মাংস রান্না করি, আপুরা কয়েকজন আসে কমেন্ট করে যে আপু এত মাংস কেন খাও গরমের মধ্যে। ঠিক আছে, কথা ঠিকই, কিন্তু মাংসের পাশাপাশি কিন্তু সবজিও রাখছি। আর এই গরমের মধ্যে মাছ তো খেতে ইচ্ছে করছে না, সবজি ডাল এগুলো দিয়েই চলছে। তবে ছোট বাচ্চা থাকলে ওরা তো আর সবজি ডাল, যেমন এই যে আজকে আমি করল্লা ভাজি করব, এটা তো কোনোভাবেই আমার ছেলেটা খাবে না। এর জন্য কিছুটা মাংস রান্না করলে দেখা যায় একদিনে খাওয়া হয় না, 2-1 দিন থাকে, ওর জন্য ভালো হয়। আর আমি যেহেতু মা, আমারও কিন্তু কিছুটা চিন্তা কমে যায়। মাংস রান্না শুরু করে দিয়েছি, আর বেশ সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই গরমের মধ্যে রান্নাঘরে তো টিকতে পারতেছি না, তারপরেও কি করবার, না খেয়ে তো আর থাকা হচ্ছে না। কয়েকদিন ধরে অপেক্ষায় বসে আছি বিভিন্ন খবরের বার্তাগুলো শুনে যে 2 তারিখ থেকে বৃষ্টি নামবে, 2 তারিখ যে 3 তারিখ চলছে, বৃষ্টির কোনোই বালাই নেই, খবর নেই। অনেক জায়গায় দেখলাম নামছে, তো আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ তুমিও আমাদের সঙ্গে বৃষ্টির দেখাটা খুবই তাড়াতাড়ি করিয়ে দাও। কার কার এলাকায় বৃষ্টি নেমেছে প্লিজ আপুরা কমেন্ট করে জানাবেন। বৃষ্টি দেখে না হোক, শুনে তো স্বস্তি পাবো, তাই না? মাংসের মশলা কষানো প্রায় শেষের দিকে, কষাতে কষাতে এই তো পাশের চুলায় তো ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আর কয়েকটা আপু জিজ্ঞেস করেছো কিভাবে প্রেশার কুকারে ভাত রান্না করি। আসলে খুব তাড়াহুড়ো করে দেওয়া হয়, হয়তো দেখিয়ে দেওয়া হয় না, কিন্তু অনেকবার বলেছি। আর আমার বেশ কিছুদিন আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েও দিয়েছি কিভাবে ভাত রান্না করি প্রেশার কুকারের মধ্যে। আর এই গরমের মধ্যে যত দামি চালই হোক না কেন, ভাতগুলো একটু নষ্ট হয়ে যায়। আর আমি যেহেতু একটু সকাল সকাল রান্না করে নিই, যার জন্য আরও বেশি এই প্রবলেমগুলো হয়। অনেকেই আমাকে বলে থাকেন রাইস কুকারে ভাত রান্না করলে নষ্ট হবে কেন, একটু দেরিতে রান্না করবেন। আসলে ছোট বাচ্চা থাকলে তো দেরিতে রান্না করা হয় না, কারণ দেখা যায় একটার দুপুরবেলা যে একটার আজান দেয়, আজানের পরপরই বাবাটা গোসল করে খেয়ে নেয়, কারণ ও সকাল সকাল দেখা যায় যে খেয়ে নেয়, এর মধ্যে আর কিছু খাওয়া হয় না। তো এর জন্যই অভ্যাস হয়ে গিয়েছে দুপুরের খাবারটা আমাদের 1:30 থেকে 2টার মধ্যে হয়ে যায়। আর আপনারা জানি না কতটুকু বোঝেন, আমাদের কিন্তু রুটিন একদমই এলোমেলো হয় না। প্রতিদিনের একই রুটিন, সকালে টাইম টু টাইম খাওয়া, দুপুরেও ঠিক, রাতেও সেম। তো পুরুষ লোক থাক বা না থাক, আমার কিন্তু সকালে দুপুরেই বেশিরভাগ সময় রান্না করা হয়, আর রাতেও মাঝে মধ্যে রান্না করি যখন খাবারগুলো একটু কম থাকে বা দেখা যায় ইচ্ছে করতেছে কিছু খাওয়ার জন্য, তখন। আর এই যে আমি ভিডিওর শুরুতে বললাম না যে ইচ্ছে থাকলেই উপায় হয়, কতগুলো হাত পাল্টে আমার পর্যন্ত আসা সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার। সেটা হচ্ছে ননদের দেওয়া গাছ আলু। এবার এই গাছ আলুর কথা শুনে অনেকেই বলেন আলু তো গাছ আলুই হয়, এটা আবার কেমন ধরনের গাছ আলু? আসলে মাইট আলু যেটাকে বলে, একটা আছে মাটির নিচের আলু। এটা শুনলেও আবার অনেকে বলেন যে মাটির নিচের আলু আবার কি, আলু তো মাটির নিচেই হয়। কিন্তু না, আমরা যে আলু সাধারণত সব সময় খাই ওইটা বাদেও আর একটা আলু আছে যেটা মাটির নিচে হয়, দেখা যায় যে বিভিন্ন রকমের বড় মাছ দিয়ে রান্না করা হয়। তো ওই আলুই গাছে ধরে, যেটা আমি একটা গাছ লাগিয়েছি ছাদের উপরে, যদি হয় কখনো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গরুর গোশের মধ্যে দেখলেন না কালো যে কয়েক পিস দিয়েছি, ওইগুলোই হচ্ছে মেটে আলু বলতে পারেন। তো এটা হচ্ছে গাছের উপরের অংশ যেটা ধরে, আর আরেকটা আছে মাটির নিচের অংশ। তো মাটির নিচের অংশটা খেতে অনেক বেশি সুস্বাদু। এই গাছ আলু আজকে আমি হচ্ছে ভর্তা করব, মানে মেটে আলু। আর এটা আমার পর্যন্ত কিভাবে এতগুলো হাত পাল্টে আসলো বললাম না, কারণ এটা হচ্ছে আমার ননদ দিয়েছে আমার যার জন্য, আর আমার যা আবার পাঠিয়েছে আমার জন্য। তো ওই ওসিলাই আসলে ইচ্ছা না থাকলে কোনোভাবে এটা আমার পর্যন্ত এসে পৌঁছাতো না। অনেক দিন যাবৎ ধরেই আমার ঘরে এটা রয়েছে, দেখলাম যে গাছও বের হয়ে গিয়েছে। খাবো খাবো বলতে গেলে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ মেটে আলুর যে হচ্ছে গাছের উপরের অংশ যেটা ধরে, ওইটা হচ্ছে খেতে একটু তেতো লাগে। মানে আমার বাবার বাড়িতে আছে, প্রচুর পরিমাণে হয়, কেউ খায় না তেতোর ভয়ে। তো এই ভয়টাই পাচ্ছিলাম। পরবর্তীতে আজকে সব ভয়কে জয় করে ভাবলাম যে না, ভর্তা করে তারপরে খাবো। আর এখন যে গরুর মাংস রান্না করলাম, মাংসটা এভাবেই হচ্ছে চুলার উপরে রান্না করে নিয়েছি, যার জন্য এত সময় লেগেছে রান্না করতে। প্রেসার কুকারের মধ্যে দিলে অনেক অল্প সময়ে হয়ে যেত। আমি মেটে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আর ভর্তার জন্য এখানে আলু ভর্তার মতন করে করব, তাই পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে ভেজে নিয়েছি। তো বেশি পরিমাণে হয়ে গিয়েছিল পেঁয়াজ, যার জন্য কিছুটা আবার কড়াইতে রেখে দিয়েছি। আর এর মধ্যে এই যে করল্লা ভাজি করব, তার মধ্যে আরও কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করল্লা ভাজি করে নিব। এই সবজিটা শুধু আপনাদের ভাইয়ার আর আমার জন্য, এটা তো আমার ছেলে খাবে না।
অন্য সবজি বাচ্চাদের খাওয়ানো গেলেও কিন্তু করল্লা ভাজিটা ওরা একেবারেই খেতে পছন্দ করে না। আর এই যে এটা হচ্ছে সেই মেটে আলু। তো এখন আমি ভর্তা করে নিচ্ছি, একদম দুপুরের খাবারের মুহূর্ত। তো যখন এটা সিদ্ধ করে নিয়েছিলাম তখন বেশ নরম ছিল, এখন দেখলাম যে একদম আঠা আঠা শক্ত হয়ে গিয়েছে, যার জন্য আমাকে অনেক শক্তি প্রয়োগ করে এটা আলুর মতন ভর্তা করে নিয়েছি। শুকনা মরিচও দিয়েছি একটু, যাতে একটু ঝাল ঝাল হয়। আর এই তো সবাই খাবার দাবার খেতে বসে গিয়েছি। আজকের ভিডিওটির কথা বলার মাঝে অথবা কাজের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের ভুল ত্রুটি যখন নিজের চোখে পড়ে সেটা তো সংশোধন করতে চেষ্টাই করি, আর যেটা বুঝতে পারি না সেটা তো রয়েই যায়। তো এই তো আমরা দুপুরের খাবার দাবার সবাই একসঙ্গে একটু আরামায়েশ করেই বসে নিয়েছি একদম খাটের উপরে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।